কাগজ ফুরিয়ে যাবে। হ্যাঁ, সামনে। এদিকেও দেখছিস না? না সামনে তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা আচ্ছা আসলে ওর নাম হচ্ছে আমতারেক আম জনতার পার্টি, একটা পার্টি আছে। তো এর আগে একটা বক্তব্য দিল, ছেলেটা বললো যে হে বিএনপির ভাইয়েরা, তোমরা বুঝবে না, আওয়ামী লীগকে ছাড়া এই শয়তানদেরকে সরানো যাবে না। আজকে বলছে হে বিএনপির ভাইয়েরা, তোমাদের তো আমি আগে বলছিলাম, তোমরা তো শুনলা না যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এই জামাতের বাটপাটদের সরানোর জন্য তোমাদের বিএনপিকে আওয়ামী লীগকে লাগবে। সন্ধ্যার পরে তারা যখন দেখছে যে ফলটা এরকম বিপর্যয় হচ্ছে, তখন তারা ভোটটাকে বর্জন করলেন। তখন তারা বললেন যে ভোটটা সুষ্ঠু হয়নি। তার আচরণটা খুবই শিশু সুলভ মনে হয়েছে। উনি আসলে, ওনাকে আমার কিছু কিছু অর্থে কোনোভাবে সিরিয়াস মানুষ মনে হয় নাই। উনি কথা বলার জন্য কথা বলেন, কথা বলতে পছন্দ করেন, কিন্তু নিজের তালটা তিনি ঠিকই বলছেন। এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে হারিয়ে দিয়ে এই জঙ্গিবাদের, এই মৌলবাদী সরকারকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং তারা বিদ্রোহ করবে। আমার ধারণা এটা একটা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তার এই অধিকার নাই। তিনি আসছিলেন একটা দেশের একটা ভিন্ন পরিস্থিতিতে আসবেন, একটা নির্বাচন দিবেন, কিছু যে অসঙ্গতিগুলো আছে মোটা দাগে সেগুলো ঠিক করে না চলে যাওয়ার কথা, কিন্তু উনি এসেছেন একটা ক্লিয়ারলি একটা এজেন্ডা নিয়ে। ধন্যবাদ তরিক যোগ দেওয়ার জন্য। কেমন দেখলেন নির্বাচন? সারাদিন তো ফলো করছিলেন আমার মনে হয়, কালকে থেকেই ফলো করছিলেন ইনফ্যাক্ট। ধন্যবাদ মাসুদ আপা, এবং আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণের জন্য। আপনি যে প্রশ্নটা করলেন আসলে কেমন দেখলেন নির্বাচন, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া বলতে হয়। আমি পত্রিকাগুলো কালকে থেকে দেখছিলাম, তো এখন দেখা দেখির অনেক বেশি নির্ভরশীলতা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কতটা নির্ভরযোগ্য, কতটা সঠিক সেটা প্রশ্ন আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে যখন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সাইন থাকে পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া, তখন এগুলো অবজ্ঞা করা যায় না। তাৎক্ষণিক আসলে অত ফ্যাক্ট চেকিং বা এই সমস্ত বিষয়গুলো করা যায় না। পত্র পত্রিকাগুলো দেখছিলাম, বিশিষ্ট যারা লেখালেখি করেন, বিশ্লেষণ করেন রাজনীতি, বর্তমান চলমান নানা পরিস্থিতি নিয়ে, সেইগুলো দেখছিলাম বিভিন্নভাবে। তাতে নির্বাচন শুরু হবে তার আগের রাত, সন্ধ্যা গড়নের পর থেকে যেটা দেখলাম, যে বিভিন্ন জায়গায় মানে নির্বাচন কেন্দ্রিক যে ধরনের সহিংসতা, নির্বাচন কেন্দ্রিক যে ধরনের অনিয়ম এবং অসঙ্গতিগুলো হয়, তার সবগুলোই আমি দেখেছি। এখন আপনি যদি বলেন যে আপনি কি বলতে পারবেন যে মানে কোন বিষয়ের দিকে আপনি দেখছেন, নির্বাচনের ব্যালট পেপারের যে বিষয়, নির্বাচন ব্যালট পেপার ছাপানো থেকে পৌঁছানো থেকে শুরু করে রাতের ভোট, আগে আমরা শুনেছি সে রাতের ভোট দিতে দেখলাম সিল মারছে, তারপরে ব্যালট পেপার প্রেজেন্ট যেটা হচ্ছে সাইন করা যে 13টা শীট, সেটাও আমরা দেখলাম। এবং সেগুলো দেখছে, সেগুলো ভুল না, তারা স্বীকার করছে জিনিসগুলো হচ্ছে, মানে নির্বাচন কমিশন স্বীকার করেছে কোথাও আপনি দেখতে পেয়েছেন? ওইটা বলছে যে তারা বলছে কিছু কিছু অনিয়ম হয়েছে, মানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা, তো এগুলো তো সেগুলোই, এবং সেগুলো আমরা ধরুন 2024-এর নির্বাচনে, 2018 নির্বাচন কমিশন থেকে সবসময় বলতো যে মানে বিচ্ছিন্ন কিছু অনিয়ম ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু এবার ধরুন আমরা 2018 সালে, আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই, 2018 সালে মানুষের হাতে, মানে 11 কোটি মানুষ না, ধরুন আমি ধরে নিচ্ছি 8 কোটি মানুষের হাতে মোবাইল ছিল, ধরে নিচ্ছি। তখন 11 কোটি ভোটার ছিল, 1 কোটি ভোটার বেড়েছে 2018 সালের পর থেকে। তো এবার আমরা এত ভিডিও দেখলাম, এত অনিয়মিত, মানে রাতের ভোটের এত কিছু দেখলাম। 2018 সালে কি মানে কেউ একটা ভিডিও করার প্রয়োজন বোধ করেনি? এইটা আপনি, এই প্রশ্নটা আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো, কারণ এটা তো ছবি, ভিডিও, মোবাইল, স্মার্টফোন, সেগুলো তো নতুন আবিষ্কার হয় নাই, সেটা প্রায় 2 যুগ হয়ে গেল। তো এখন সেই সময়কালে অনিয়ম হয়েছে, কিন্তু আমি বললাম সেটা হচ্ছে সেটাকে ঘিরে এক ধরনের অভিযোগ আছে যে আওয়ামী লীগের একতরফা নির্বাচন। সেখানে আওয়ামী লীগ তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন করছে। এবার আওয়ামী লীগ 2018 সালে সবাই, 2018 সালে সবাই ছিল। আচ্ছা, 2024 নিয়ে আমরা বলছি যে হ্যাঁ, তখন আওয়ামী লীগ একা, আমি আর ডামির নির্বাচন হয়েছে, সেটা মানে সবাই বলছে। আচ্ছা, কিন্তু 2018 সালের নির্বাচন, যখন ডক্টর কামাল হোসেন দুপুরবেলা ভোট দিতে গিয়ে বলছেন দুর্দান্ত ভোট হচ্ছে, এবং ভিকারুননিসা স্কুলে গেলেন,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল বেলা পর্যন্ত বলছেন যে মানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। সন্ধ্যার পরে তারা যখন দেখছে যে ফলটা এরকম বিপর্যয় হচ্ছে, তখন তারা ভোটটাকে বর্জন করলেন, তখন তারা বললেন যে ভোটটা সুষ্ঠু হয়নি। এবং এই যে রাতের ভোটের বিষয়টা, এটা কিন্তু অনেক পরে মানে এই অভিযোগটা এসেছে। কিন্তু এবার এবার ডক্টর ইউনূস আমাদেরকে কি বলেছেন? বলেছেন যে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। আপনার কি মনে হয় সর্বশ্রেষ্ঠ নির্বাচন হলো? না, সেটা আমি বলবো না, কারণ ভোট আমিও অতীতে দিয়েছি এবং ভোট দেখেওছি। বিশেষ করে 90-এর আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম, এবং 91 সালে যে নির্বাচন হয়েছে এবং তার পরবর্তীকালে 2001 সালের নির্বাচনে আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি আমার সিরাজগঞ্জ থেকে আমি ইলেকশনে তখন সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলাম আর কি, তখন 26 বছর বয়স ছিল আমার। তো সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, সেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল 2001 সালের নির্বাচনে। তো বাংলাদেশের 4টা নির্বাচনকে আহ, কম বিতর্কিত বা বিতর্কিত না, গ্রহণযোগ্য নির্বাচন তারা হয়, সে 4টি নির্বাচনই দেখার সুযোগ আমার হয়েছে। তো সেরকম বলবো, এবার যে নির্বাচনটা হয়েছে আমি বিভ্রান্ত, রীতিমতো বিভ্রান্ত। এই কারণে পত্রিকাগুলোর পুরো পাতা জুড়েই কিন্তু নানা ধরনের কোনো একটা ভালো সংবাদ নাই। নানা, আমি বললাম মানে নির্বাচনকে ঘিরে যে ধরনের সংবাদ, নেতিবাচক যে সংবাদ, সব সংবাদই সব পত্রিকাতেই আছে। এবং এখানে যে প্রধান দুটি পক্ষ যারা দাবি করছে, দুইটা পক্ষ দুই ধরনের দাবি করছে। বিএনপির পক্ষ থেকে তারা নিরঙ্কুশ বিজয়ের দাবি করছে, যদিও এখনো পর্যন্ত কারো ভোট প্রকাশিত হয় নাই। আবার জামাত ইসলামের পক্ষ থেকে তারা বলে হচ্ছে যে ভোট যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাহলে আমরা জিতবো। বা আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, উনি শফিকুর রহমান সাহেব বললেন আমরা 190 বা 200টার মতো সিট পাবো। উনি বিনয় নিয়ে বলছেন না না, এখন এগুলো বলা যাবে না, তাহলে ভোটারদের প্রতি অবিচার করা হবে, এই কথাগুলো বলছেন। তো পক্ষটা দুই রকম ভাবে আছে। কিন্তু কিছু বুদ্ধিমান পত্রিকায় আবার দেখলাম যে কিছু কিছু পত্রিকার সূত্র, আবার কিছু কিছু ব্লগার বা ফেসবুকার তারা লিখছে, যেমন কোথায় তারেক যে হেরে গেছে এবং তার ভোটের সংখ্যাটা দিচ্ছে, যে যে কি ওটা সিট বলে, যে সিটটা বলে পাটোয়ারি এতগুলোতে জিতেছে, মির্জা আব্বাস হেরেছে, এবং এগুলো আমি পত্রিকাও একটা দেখলাম আর কি, জিনিসগুলো তারা দিয়েছে। এবং বিভিন্ন স্থানে যেমন হাসনাত আব্দুল্লাহ সবগুলোতে জিতেছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদগুলো আসে, এবং কিছু কিছু পত্রিকাতেও সেগুলো আসছে। এগুলো নিয়ে নানা ধরনের বিভ্রান্ত, আর হচ্ছে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা এবং হত্যা খুনেরও ঘটনা ঘটেছে, একজন নারী প্রতিনিধিকে মারধরের ঘটনা ঘটেছে। এবং সহিংসতা, মারধর, অনিয়ম, প্রিজাইডিং, ব্যালট পেপার মুড়ি বইয়ে দাঁড়িপাল্লা সিল দেওয়া, না হ্যাবোটে সিল দেওয়া, এগুলো একটা কমন জিনিস আমি দেখছি। যেমন বাংলাদেশ মিডিয়ার যারা সঞ্চালক, তাদের তাদের পাতাতে ফেসবুকে দেখলাম, তারা দেখছে, তারা তো গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তারা খারাপ কোনো কিছু করবে না। তো এরকম এই সংবাদগুলো নিয়ে আমি খুব বিভ্রান্ত। যেমন তারেক রহমানের ক্যান্টনমেন্টের সিটে, সেখানে জামাত ইসলাম এগিয়ে আছে, ওই যে দিলশানার কথা বলছে সে এগিয়ে আছে, এরকম বিভিন্ন জায়গায় এগুলো অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। এমনকি বগুড়াতেও এই সংবাদগুলো দেখছি, এবং এগুলো দেখছি, এগুলো কতটুকু অথেন্টিক, কিন্তু কতটুকু ধরুন সত্যি। মানে সরকার তো খুবই মানে বগল বাজাচ্ছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করে ফেলেছে। ডক্টর ইউনূস যেভাবে আজকে নাচার ভঙ্গিতে কথা বললেন, মানে খুবই বালখিল্য সুলভ আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কেমন মনে হয়েছে যে উনি আমার এরকম? কাছে তার আচরণটা খুবই শিশু সুলভ মনে হয়েছে। উনি আসলে, ওনাকে আমার কিছু কিছু অর্থে কোনোভাবে সিরিয়াস মানুষ মনে হয় নাই। উনি কথা বলার জন্য কথা বলেন, কথা বলতে পছন্দ করেন, কিন্তু নিজের তালটা তিনি ঠিকই বলছেন। স্বার্থ সুবিধা সেগুলো 16 আনা বলছেন, এবং সেগুলো তিনি করেওছেন। কিন্তু না, রাজনৈতিক আমি একটা জিনিস আপনাকে শুধু এখানে শুধু মানে বলি যে চ্যাটাম হাউসের মানে যখন উনি ইন্টারভিউ দিচ্ছিলেন চ্যাটাম হাউসে, উনি বলছেন যে বাংলাদেশে টাকা দিলে ভোট কেনা যায়, এবং সেই ভোটটা উনি আয়োজন করলেন, এবং বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে। টাকার ছড়াছড়ি গতকাল ধরে সারাদিন ধরে দুই পক্ষের, দুই বিবদমান বা যুযুধান পক্ষের মানে নেতাদের, বিশেষ করে যারা ধরা পড়েছেন তাদের কাছে তো বিপুল পরিমাণে টাকা সবার মানে গাড়িতে ধরা পড়েছে, কেউ বস্তায় করে নিয়ে যাচ্ছিল, কেউ এয়ারপোর্টে ধরা পড়েছে। মানে এর পরেও একজন মানুষ কি করে, নিজেই যখন বলেন যে টাকা দিয়ে ভোট কেনা যায় এবং টাকার ছড়াছড়ি গতকাল হয়েছে, কি করে বলেন এই কথা? আপনার আপনার উনি, ওটা তো চ্যাথাম হাউসে বলেছিলেন ইংল্যান্ডে, যে টাকার বিনিময়ে মানুষ ভোট দেয়। এটা খুবই একটা জাতিকে খুব অপমানিত এবং খুবই অপদস্থ করার মতো কথা। উনি কেন বলেছেন উনি বলতে পারবেন। বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনিয়ম টনিয়ম হয়, কিন্তু উনি একজন দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটা বলতে পারেন না। তাহলে নিশ্চয়ই তিনি বাস্তবতাটা জানেন। সম্প্রতি জানেন, ইনি একটা ভাষণে বলেছেন বাঙালিদেরকে জালিয়াত বলেছে, জালিয়াতেতে শ্রেষ্ঠ উনি
সবকিছুতে জালিয়াতি, পাসপোর্টের জালিয়াতি, উনি নিজে বলেছেন। তো ওনার মধ্যে কন্ট্রাডিকশন গুলো আছে যে উনি যেমন 3-0 তত্ত্ব নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, কিন্তু বাংলাদেশের হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট, বাংলাদেশের সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, বেকারত্ব, কোনো জায়গায় কোনো সুসংবাদ নাই। সর্বশেষ আপনার টিআইবির রিপোর্টটা তো যদি দেখেন যে সেখানে বিএনপির আমলে সেখানে আমাদের শূন্য ছিল, 4বার না 5বার আমরা চ্যাম্পিয়ন হলাম। সেখান থেকে উঠতে উঠতে আমরা শেখ হাসিনার সময় দেখলাম যে 14তে ছিলাম, সেখান থেকে আবার 1 বছর আমরা 13তে নেমে এক ধাপ আমরা নেমে গেলাম। তো এই জিনিসগুলো ঘটছে, ওনার সেই জিনিসগুলো নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য নাই। তো উনি যে অনেক মানে অপরিণামদর্শী এবং অবিবেচকের মতো কথা বলেন, সেরকম প্রচুর প্রমাণ আছে। আপনার কি মনে হয় বক্তব্য দেওয়ার তার কোনো বক্তব্য নেই এই কারণে যে ধরুন যে একজন মানুষ যিনি ধরুন এই কিছুদিন আগেও 12 কোটি টাকা মানে কর পরিশোধ করলেন, বাধ্য হলেন, এবং তারপরে আবার তার 666 কোটি টাকার কর মওকুফ করা হলো সরকার ক্ষমতা দখল করার পরে, এখন দেখাচ্ছে তার আয় মাত্র বা তার সম্পদের পরিমাণ মাত্র 15 কোটি টাকা। মানে গুলশানে যে ফ্ল্যাটটা আছে ওনার এত বড় মানে রূপায়ণের যে বিরাট বড় ফ্ল্যাট, সেটারই তো বোধহয় মানে ওটার দাম 4 থেকে 5 কোটি টাকা হবে। তো মানে মুখ আছে কিনা কথা বলার মতো? নিশ্চয়ই সে কারণে বলছেন না। না, উনি সহ আর ওনার কথা বললাম, আরো 2জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বিশেষ করে রেজওয়ানা চৌধুরী, তাদের আয় কমেছে এখন। তো এখন এগুলো তো আমি, আপনি প্রথম আলোতে যদি দেখেন যে সংবাদটা প্রথম আলোতে এসে তারপরে মন্তব্য কলামে যদি দেখবেন একটা পজিটিভ, আমি ওই জিনিসগুলো দেখলাম যে কেউ পক্ষে লেখে না, সবাই হাস্যকর কথাবার্তা লিখেছে। যে মানে এই উপদেষ্টাদের কথাবার্তার প্রতি যে মানুষের আস্থা নাই, বিশ্বাস নাই, সম্মান মোটেও নাই, তার প্রমাণগুলো প্রথম আলো কমেন্ট বক্সে গেলে দেখা যায়। আর আপনি যেটা বললেন যে তার, এটা তো বলা হয় যে কাজের গরু খাতায় আছে গোয়ালে নাই। ওনার ওই যে আমি দেখলাম পত্রিকায় যে সম্পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, ডেফিনেশন, সেই ডেফিনেশন কিন্তু এই জিনিসগুলো দেওয়া না, স্থাবর সম্পদের কথা বলা হয়নি। যে সমস্ত টাকা পয়সা ব্যাংকে জমা আছে, যেগুলো লেনদেন দেখা যায় দৃশ্যমান, সেগুলোর কথা বলা আছে। দৃশ্যমান যা কিছু দেখা যায় সেটা তো আপনি বলতেই পারবেন, কিন্তু বিদেশের ব্যাংকে কত কত টাকা আছে, কোথায় কিভাবে আপনি অ্যাসেট তৈরি করে রেখেছেন, কে কি নামে, সেটা কি আসলে মানুষ জানে? আমি যদি আপনাকে একটা বিষয় বলি যে নোবেল প্রাইজ, উনি নোবেল প্রাইজ তাকে বলা হয়, কিন্তু ওই নোবেল প্রাইজ কিন্তু উনি একা পেয়েছেন, উনি তো একা পাননি, কিন্তু মানুষ কি সেটা জানে? কিন্তু মানুষ কিন্তু সেটা জানে, উনি সেটা বলেন না। যাই এই হোক, জিনিস, আপনার কি মনে হয় ইউনুস চ্যাপ্টার কি ক্লোজ হতে যাচ্ছে কিনা আসলে এই নির্বাচনে? ইউনুস চ্যাপ্টার এখন ক্লোজ, এখানে নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে। এখন নির্বাচন উনি যে পরিস্থিতি দেখছি, মানে যেরকম মেটিকুলাসের কথা শুনছি, ডিজাইনের কথা শুনছি, যে জামাত বা তাদের কারচুপির কথা যেরকম শুনছি, যে পত্র পত্রিকা যেরকম গুলো আসছে, সেটা যদি, বা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হাওয়াটা দেখছি, সেটা যদি হয়, তাহলে তো বলতে হবে যে সেটা তার পরিকল্পনার অংশ। সেক্ষেত্রে আমি সহসাই তার চ্যাপ্টার ক্লোজ হবে এটা বলছি না, কারণ এটা একটা একটা এটা একটা পরিকল্পিত ভাবে একটা যোগ সাজসে ঘটনাগুলো ঘটানো হয়েছে, একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, বাংলাদেশের ইতিহাস খোল নলচে পাল্টে দেওয়ার মতো। আপনি খেয়াল করবেন আজকে উনি বক্তব্য বলছে আমরা অতীতে আর যেতে চাই না, অতীত থেকে ফিরে আসতে চাই, আমরা অতীত শেষ করেছি। অতীত নিয়ে কেন তার এত ভয়? অতীত নিয়ে কেন তার একটা আতঙ্ক? এটা একটা প্রশ্ন, যে অতীত মানে কি খারাপ? মানুষ তার ইতিহাস ঐতিহ্যকে গর্বের সাথে স্মরণ করে। আমি আমার বাবা, আমার পরিবার, আমার উত্তরাধিকারকে আমরা গর্বের সাথে অহংকারের সাথে স্মরণ করি এবং ভবিষ্যৎকে অগ্রসর করি। মানুষ তো তার জন্মকে অস্বীকার করতে পারে না, আমরা তো তার আমাদের জন্মকে, বাংলাদেশের জন্মকে অস্বীকার করতে চাইছি, উনি সেটা করতে যাচ্ছেন। রিসেট বাটন টেপা মানে তো এটাই বোঝায় বোধহয়। সেটাই সেই জন্মের সাথে যদি নিজের কোনো আনন্দের সংযোগ না থাকে, কোনো প্রাইডের অংশ না হতে পারি আমি, বা সেটা যদি বিশ্বাসের জায়গা না তৈরি হয়, তা না হলে তো এই কথা উনি বলতে পারেন না যে আমাদের, ওনার 47 নিয়ে আনন্দিত হন, ওনারা বলেন যে পুরনো বন্দোবস্ত, পুরনো জিনিস বাতিল করতে হবে, জামাত ইসলাম বলছে যে পুরনো দিনে, তো পুরনো দিনের মতাদর্শ তো 1400 বছর আগের। আমি যদি বলি যে হাদিস কোরআনের কথা, তারা যে তত্ত্ব নিয়ে আসে, যে কথা নিয়ে আসে, সেগুলো তো আরো বেশি পুরনো, তো সেগুলো তো আগে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। কিন্তু তারা 71কে ছুঁড়ে, মানে পুরনো দিনের রাজনীতি, পুরনো দিনের কথা, 72-এর সংবিধান পুরনো হয়ে গেছে, 72-এর সংবিধান পুরনো হয়ে গেছে, 1300 বছর আগের সংবিধান ঠিক আছে। এদের সাথে কন্ট্রাডিকশনটা অনেক 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 বিষয় এই জিনিসগুলোতেই পানি দিচ্ছে হচ্ছে
আমাদের প্রফেসর ইউনূস, তাকে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, মানবতা নিয়ে, বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক কোনো আন্দোলনে তাকে আমরা কথা বলতে শিখিনি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কখনো বাংলাদেশের জাতীয় স্বার্থ, কূটনীতি নিয়ে কখনো কথা বলতে দিন। আপনি কিন্তু জাতীয় স্বার্থের কথা বলেছেন, দুর্দান্ত। কারণ হচ্ছে জাতীয় স্বার্থ তো বলতে এখন কিছু নেই, কারণ আমাদের তো সবকিছুই আমরা হারিয়েছি। আমরা যে চুক্তি করেছি, মানে এই ইউনূস সরকার, আমাদের মানে যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, এরপরে যে চুক্তি আমাদের গলায় গেঁথে দিয়ে গেলেন, এটা তো আমাদের বোধহয় আগামী অনেক বছর ধরে ভোগাবে। কি মনে করছেন আপনি? কৃষিতে ভোগাবে, জ্বালানিতে ভোগাবে, এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর যে চায়না এবং রাশিয়ার সাথে কোনো ধরনের চুক্তি হওয়া মানে হচ্ছে আবার সেই মানে ইয়ে ফেরত যাবে, হচ্ছে 37% ট্যারিফে ফেরত যাবে, এবং মানে ব্যাপারটা তো জটিল হয়ে গেছে এখন। অবশ্যই জটিল হয়েছে। সর্বশেষ 2025 সালের 13ই জুন সম্ভবত একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের একটা আলোচনা হয়েছিল। সেই আলোচনাটাই চূড়ান্ত হলো এই ভোটের কয়েকদিন আগে। উনি আমেরিকার সাথে যে চুক্তিটা করলেন, এটা বাংলাদেশের চূড়ান্ত রকমের জাতীয় স্বার্থ বিরোধী একটি চুক্তি, এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। আমি স্বাধীনতা শব্দটা বলছি, যে আধিপত্যবাদের কথা যেটা বলা হয়, প্রকৃত আধিপত্যবাদ কাকে বলে এটা বুঝবে এই চুক্তির মাধ্যমে। তার কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। যেমন এবার যে চুক্তিটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে, যদিও এটা এখন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমরা তাদের ওয়েবসাইট থেকে জিনিসটা পত্রিকাগুলোতে এসছে কিছু কিছু, কিন্তু এগুলো হয়তো আরো আলোচনা হবে এই কারণে যে এখানে যে চুক্তিগুলো হয়েছে, যে আগের যে 19% ছিল, 20% ছিল, তার সাথে এখন 20% থেকে 1% করে 19% করা হয়েছে। আমাদের টোটাল এখন শুল্কের পরিমাণ হচ্ছে 34%। আমরা দেন দরবার করে 1% কমাতে পেরেছি, কিন্তু ভারত কিন্তু তার চেয়ে বেশি কমাতে পেরেছে। এখন এই এগ্রিমেন্টে আসলে আমাদের কি আছে? এগ্রিমেন্টে একটা প্রধান বিষয় আছে যে আমাদের সাথে তাদের বাণিজ্য করতে হবে আমেরিকার সাথে, এবং এই বাণিজ্যগুলো অনৈতিক, অযৌক্তিক, এবং সেটা কোনো ভারসাম্য নয়, ভারসাম্যহীন, এবং এটা দাসত্বের মতো আপনি বলতে পারেন। যেমন 25টি বোয়িং বিমান কিনতে হবে তাদের কাছ থেকে। সেই বোয়িং বিমান কেনার জন্য ইতোমধ্যে আমরা 14টি বিমান কেনার জন্য 37,000 কোটি টাকা তাদের সাথে চুক্তি করেছি। এটা তাদের কিনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বোয়িং বিমান আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এটা কি আমাদের তার আগে আত্মসামাজিক? আপনার কাছে এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ মনে হয় কিনা, যে ইউনূস যেভাবে ক্ষমতা দখল করেছেন, মানে এবং তার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, এরকম একটি সরকার বাংলাদেশের, যেখানে মানে নাভিশ্বাস উঠছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রায় ধসে পড়ছে, সেই জায়গায় এরকম একটি সরকার এরকম একটা চুক্তি করতে পারে কিনা? আদৌ সেই না, না, চুক্তিটা পারে না। এটা তো পারেই না। বিষয় হলো, অনেক কিছু ইনি পারেন, ওনার তার এই অধিকার নাই। তিনি আসছিলেন একটা দেশের একটা ভিন্ন পরিস্থিতিতে, আসবেন, একটা নির্বাচন দিবেন, কিছু যে অসঙ্গতি গুলো আছে মোটা দাগে সেগুলো ঠিক করে উনি চলে যাওয়ার কথা। কিন্তু উনি এসেছেন একটা ক্লিয়ারলি একটা এজেন্ডা নিয়ে এসছে। এটা কারণে বলছে এই কাজগুলো তার করার কথা না। অনেক বিষয় যখন তাকে বলা হয় যে এটা আপনারা করছেন না কেন, যেমন আপনি এই যে পে কমিশন নিয়ে যারা আন্দোলন করছে, না পে কমিশন এটা আমার বিষয় না, পরবর্তী সরকার করবে। তা পে কমিশন পরবর্তী সরকার করবে, আর চুক্তি করতে হবে তাকে, এটাই তো প্রশ্ন। তা চুক্তিটা পরে সরকারের জন্য রাখতো, সেটা কিন্তু রাখে নাই, পে কমিশনটা রেখেছি। এটা কারণ তো সে পে কমিশনটা সাথে তার ওখানে শর্ত নাই, কমিশনের বিষয় নাই, স্বার্থ সুবিধার এগ্রিমেন্টের বিষয় নেই। এখানে আরো কিছু, যেমন 42,000 কোটি টাকার আমাদের প্রতি বছর তাদের কাছে কৃষি পণ্য কিনতে হবে আমেরিকা থেকে, 42,000 কোটি। আমি যে ধরনের কৃষি পণ্য, আমি একটা কৃষি প্রধান দেশ, আমাদের যে কৃষি পণ্য আমদানি করতে হয়, আমি যদি ভারত থেকে, রাশিয়া থেকে, ভিয়েতনাম থেকে, কম্বোডিয়া থেকে আমরা কৃষি পণ্য আমদানি, যেখানে চীনের থেকে আমি যেখানে কম দাম পাই, যাতে আমাদের ভোগ্য পণ্যের দামটা কমিয়ে রাখা যায়। কিন্তু আমি যখন অধিক দাম দিয়ে আমেরিকা থেকে কৃষি পণ্য, যেমন সার আমরা ব্রাজিল থেকে কিনি, পৃথিবীর অনেক দেশই কিনি, কিন্তু এখন আমরা আমেরিকা থেকে কিনতে হবে। তো আমেরিকা থেকে কিনতে হলে আমাদের যে খরচটা আছে, ভারত থেকে আমরা যত খরচ কম, চীন থেকে আমাদের যত, ভিয়েতনাম থেকে আমাদের, ওদের থেকে খরচ বেশি, এবং আমাদের শর্ত তাদের কাছে নিতেই হবে। আমরা অন্য কোনো জায়গায় এটা আউটসোর্সিং করতেই পারবো না, দেখতে পারবো না, যেতেও পারবো না, চুক্তি করতে পারবো না। এটা একটা। যেমন আমেরিকার সাথে যদি কানাডার একটা দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, সে ঝগড়ার কারণে আমেরিকা যদি কানাডার পর বাণিজ্যিক অবরোধ করে, বাংলাদেশে সেটা মানতে বাধ্য, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু কানাডার কোনো ঝগড়া দেয়। তো এই যে জিনিসগুলো, যে বিভিন্ন জায়গায় যে আমেরিকা কেন ভারতের উপর বলছে যে তুমি রাশিয়ার তেল কিনতে পারবা না, তো সেটা তার সাথে তার তেল কেনা সম্ভব, সেটা হচ্ছে এই যে রাশিয়া আমার শত্রু,
সে আমারও শত্রু তোমারও শত্রু হতে হবে, এটা হচ্ছে আমেরিকা। এই বাংলাদেশকে তালের মধ্যে ফেলেছে। এই এই চুক্তিতে, এই দাসত্বে অনেক দিন ধরে বাঁধতে চেয়েছিল। হয়তো শেখ হাসিনা কখনো কখনো সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন। আমাদের দেশের রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা অনেক বিষয় এগুলোতে বিরোধিতা করি। যেমন এরশাদ সরকারের সময় আমরা অনেক আন্দোলন করেছি, এরশাদ সাহেবের অনেক ভালো ভালো জিনিসেরও আমরা বিরোধিতা করছি। আমি নিজে বলতে পারি সেই জিনিসগুলো, যেমন ডিসেন্ট্রালাইজেশনের কথা, কোর্টগুলো বিলুপ্ত করার কথা, উপজেলা প্রশাসনের কথা, স্বাস্থ্যনীতি, ডক্টর জাফরুল্লাহ স্বাস্থ্যনীতির কথা, সেগুলো খুব ভালো ছিল। উনি বলেছেন যে তোমাদের এরকম বোতলের মধ্যে, প্যাকেটের মধ্যে বড়ি দেওয়ার দরকার নেই, তুমি একটা পলিথিনের মধ্যে দিয়ে দাও, তুমি 2 টাকা দিয়ে দিতে পারবে, তোমার 20 টাকা নেওয়ার দরকার কি। খুবই ভালো কথা, ভদ্রলোক মারা গেছেন। কিন্তু নিজেদের মধ্যে অপরাধ বোধ তৈরি হয়, কিন্তু এই অপরাধ বোধ অন্যদের মধ্যে আছে কিনা সেটা প্রশ্ন। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে 35 লক্ষ টন গম আমাদের কিনতে হবে। আমরা জানি যে গম কোন দেশে সস্তা, রাশিয়া উৎপাদন করে, ইউক্রেন উৎপাদন করে, আরো অনেক দেশ উৎপাদন করে। আমরা সেখান থেকে আমরা গম নিয়ে আসতে পারি না, আনা যাবে না, ওখান থেকে আনতে হবে। এরকম জাহাজ, মনে করেন একটা বললো যে এটা কিন্তু সত্যি ঘটনা, তার 2টা জাহাজ কিনতে হবে আমেরিকার থেকে। তো জাহাজ অলরেডি তো যুক্তরাজ্য থেকে মানে জাহাজ কিনেছে, একটা ভেসেল কিনেছে, আপনি জানেন কিনা জানি না। হ্যাঁ, এবং যে এবং পত্রিকা মানে দেখছি। যুক্তরাজ্যের মানে হাই কমিশনার এটা নিয়ে তো অনেক মানে এইটাই বার্টার আমার কাছে মনে হয়েছে নির্বাচনকে, এটাই বার্টার যে নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা করা। এবং এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা অলরেডি ইটালি থেকে আমরা যুদ্ধ বিমান কিনেছি এবং আরো কিছু কেনার ইয়ে আছে মানে। মজার ব্যাপার হচ্ছে, আমি একটি অ্যাড করি, যে জাহাজটা যদি আমেরিকা তৈরি করতো কথা ছিল না, এটা আমেরিকার তৈরি জাহাজ না, আমেরিকা তৈরি করবে চীন থেকে। আমেরিকার জাহাজ চীন বিক্রি করবে, চীনে তারা আচ্ছা, তৈরি করাবে, সে চীনের 2টা জাহাজ আমেরিকা বাংলাদেশের কাছে বিক্রি করবে। দেখেন, তাহলে আমি যদি সরাসরি, আমার দরকার আছে কিনা 1 নম্বর কথা, আর যদি কিনতেই পারতাম চিনতে, কিন্তু না, তা কেনা যাবে না তাদের কাছ থেকে। কিন্তু এই যে প্যাচ, এইরকম আমাদের যে দাসত্বের প্যাচের মধ্যে, কিন্তু শকুনের প্যাচের মধ্যে। নির্বাচন নিয়েও তো একটা প্যাচ হয়ে গেল এই কারণে, ধরুন বাংলাদেশের মানে সবচাইতে আমরা যদি বড় ধরি বড়, পুরনো ধরি পুরনো, এবং স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলটাকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এবং নির্বাচনে তারা নেই। মনে করছে যে এটাই রিসেট বাটন, আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে রিসেট বাটন। কিন্তু নির্বাচন হওয়ার পরে আপনি কি দেখেন এর পরবর্তী, কারণ আগামীকাল থেকে আপনি কি দেখতে পান? তো সেটা হচ্ছে নির্বাচনের ফলাফলটার উপর অনেক, সেটা বাংলাদেশকে একটা, আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী একটা অস্থিতিশীলতার মধ্যে যাবে এই নির্বাচনে। আমাদের যেতে মানে একটা জিনিস জানে, একটা বাংলাদেশ একটা কথিত উদার গণতান্ত্রিক একটা সংস্কৃতির মধ্যে ছিল, এটা উদার গণতান্ত্রিক ধারা। আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে, 2টা দলকেই রাজনীতিতে দেখেছি। তার আগে জাতীয় পার্টি ছিল, সেটা একটা উদার গণতান্ত্রিক বা দক্ষিণ আপনি গণতান্ত্রিক দল। এখন যদি একটা মানে জামাত ইসলাম সহ অতি দক্ষিণপন্থী ধর্মান্ধ শক্তি যদি ক্ষমতাসীন হয়, বাংলাদেশ তো আসলে যে রিসেট বাটনের কথা যেটা আমরা বলেছি, যে বাংলাদেশ কখনোই কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ধারা, রাজনীতি ছিল না। তাহলে তার কৃতিত্ব হবে, ইউনুসকে নিতে হবে। ইউনুস সেই কাজটা, বন্দোবস্তটা করলেন, যে নতুন বন্দোবস্ত, মানে আমরা একটা মধ্যযুগের সমাজ সংস্কৃতিতে চলে গেলাম। সেটা আওয়ামী লীগকে বাদ দেওয়ার মধ্যে দিয়ে সেটা সম্ভব হলো। কারণ আমি কেবলই একটা বক্তব্য শুনি, একটা ছেলে মাঝে মাঝে মজার কথা বলে, তারেক, ওর নাম হচ্ছে তারেক, হুম, জনতার পার্টি, একটা পার্টি আছে। হুম। তো এর আগে একটা বক্তব্য দিল, ছেলেটা বললো যে হে বিএনপির ভাইয়েরা, তোমরা বুঝবে না, আওয়ামী লীগকে ছাড়া এই শয়তানদেরকে সরানো যাবে না। আজকে বলছে হে বিএনপির ভাইয়েরা, তোমাদের তো আমি আগে বলছিলাম, তোমরা তো শুনলা না, যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এই জামাতের বাটপাটদের সরানোর জন্য তোমাদের বিএনপিকে, আওয়ামী লীগকে লাগবে। এখন আওয়ামী লীগকে তোমরা নিয়ে আসো না, এখন দেখো তোমাদেরকে সরাই দিচ্ছি, যা বিএনপির জামাত সব দখল করে নিচ্ছি। তাহলে এই দখলগুলো কিন্তু জামাতের একক কৃতিত্ব না, এগুলো ইউনূস সাহেবের, আলী রিয়াদ সাহেবদের একটা পরিকল্পিত ডিজাইন। আমরা আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সিনারিওর চিন্তা করি। ধরুন ধরুন কালকে জামায়াতকে নির্বাচিত মানে গরিষ্ঠ সংখ্যক সিটে জয়ী ঘোষণা করা হলো এবং সরকার গঠন করতে বলা হলো। আপনার কি মনে হয় বিএনপি সেটা মানবে? যদি মানে তাহলে মানে কি ধরনের সিনারিও, মানে কি ধরনের সৃষ্টি তৈরি হতে মানে পরিস্থিতি তৈরি হতে পারে? আবার আবার যদি ধরুন বিএনপিকে জয়ী ঘোষণা করা হয়, তাহলে আপনার কি মনে হয় সমীকরণ কি আপনি মেলাতে পারেন যে মানে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জামায়াতের ভূমিকা সবচেয়ে বেশি? জামায়াত হচ্ছে এমন সন্ত্রাস তৈরি করেছিল, এমন মানে তৈরি করেছিল, যার ফলে আওয়ামী লীগকে আসলে বিদায় নিতে হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো জামায়াত তো মনে করতেই পারে যে ক্ষমতাচ্যুত করলাম আমি, আর লন্ডন থেকে তারেক রহমান ফিরে এসে মানে রাষ্ট্রের দখল নেবে, সেটা আমি কেন হতে দেব? আপনি এই দুই সিনারিও নিয়ে যদি একটু একটু আমাদেরকে মানে আলোকপাত করেন।
আপনি ঠিকই বলেছেন। আপনি একটা জিনিস, যদি জামাত মনে করে, এটা জামাত মনে করে না, জামাত বিশ্বাস করে এবং জামাত সেটা চর্চা মানে প্র্যাকটিসও করে এবং তারা মনে করে সেটা তাদের অধিকার, রাইট, এটা তারা জোর জুলুম, তার জন্য তারা নানা ধরনের মেহনত করেছে, প্র্যাকটিস করেছে। এবং সেখান থেকে সরকারের মধ্যে যারা, আমি সবসময় বলতাম যে ইউনূস হচ্ছে তাদের শিখণ্ডী, তাকে ব্যবহার করে জামাত আসলে ক্ষমতা আছে, নেপথ্যে ভেতরে তারাই সব না, আমি তো কলকাঠি। 3 দলীয় জোট সরকারই বলি এটাকে, কারণ আচ্ছা, হচ্ছে বললাম কিন্তু আমি এখন যে বিষয়টা আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি জামাত পন্থী সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তাহলে কি বিএনপি মেনে নেবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যেটা দেখলাম, যে ধরনের অনিয়মগুলো হয়েছে নির্বাচনী, এটা দুজনের অভিযোগ করা আছে, কিন্তু আমরা তো দেখলাম যে দিন শেষে 80 ভাগ 90 ভাগের দায় হচ্ছে জামাতেই কাজগুলো করেছে। আমি চিন্তাও করি না যে টাকা পয়সা, অস্ত্র, অর্থ, যে ধরনের সিল টিল মারার যে নানা ধরনের অনিয়মগুলো দেখেছি, এগুলোর সিংহভাগ দায় হচ্ছে জামাত ইসলাম করেছে এবং তাদের লোকজন করেছে, সেই দাড়ি টুপিয়ালো লোকজনগুলো করেছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো বিএনপির পক্ষ থেকে স্বাভাবিকভাবেই, আমি যদি ভোটের হিসাব, কোনো কোনো বৈজ্ঞানিক যুক্তিবোধ, বিবেচনা বোধ, আমরা যদি দেখি অতীত ইতিহাস, বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা, সেটা তো বিএনপির দাবি করতে পারে, ডিজার্ভ করতে পারে। তারেক জিয়া কোথায় ছিল, সেটা তারাও কোথায় ছিল, তারাও তো মাটির নিচেই ছিল, আওয়ামী লীগের মধ্যে লুকায় ছিল, এটা তো ওইভাবে বললে হবে না। তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে থেকে স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়ার কোনো বিষয় না। বিএনপি এখন 91 সালে একবার নির্বাচন হয়েছিল, সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ জিতবে, যেমন আমরাও জানতাম। আমি আমার তখন সিরাজগঞ্জে থাকি, তখন আমরা মনে হয় বিএনপির প্রার্থী হবে কেটা, 7টা প্রার্থী, একজনকে জানি কিন্তু আর 6টা জানি না, কিন্তু দিয়েছিল, কিন্তু জিতেও ছিল তারা। তো যে কোনো কারণে হোক সেটা হয়েছিল, কারণ কিন্তু এখন যেটা হয়েছে যে বিএনপি হয়তো ক্ষমতা, যে অনেকেই উদাহরণগুলো দেয়। আমি 70 সালের নির্বাচনের কথা যদি বলি, যদি এটার সাথে এটা কোনোভাবে তুলনা চলে না, যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ক্ষমতা দেয়া হলো না, অস্বীকার করা হলো, তখন পার্লামেন্ট বাতিল করা হলো, স্থগিত করা হলো, তখন তো সারা বাংলাদেশ গর্জে উঠলো। আমার কাছে মনে হয় সেই পর্যায়ে না হলে বিএনপির মধ্য থেকে সেরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা, তাদের যে পক্ষে যে একটা ভাইব ছিল, সেটা যখন না হবে, এই জিনিসটা পরিষ্কার হবে যে দীর্ঘদিন ধরে যে আলোচনাটা ছিল সেটা যৌক্তিকতা পাবে, যে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে হারিয়ে দিয়ে এই জঙ্গিবাদের, এই মৌলবাদী সরকারকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং তারা বিদ্রোহ করবে। আমার ধারণা এটা একটা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে কি ধরেন বিএনপি তখন কি বুঝবে যে আওয়ামী লীগকে তাদের কেন প্রয়োজন? আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ হতে পারে কিন্তু শত্রু নয়, রাজনৈতিক শত্রু নয়, বরং বাংলাদেশে এই দুটো মধ্যপন্থী দলই আসলে বাংলাদেশকে পথে রাখতে পারে। এই বিশ্বাস থেকে তারা কি তখন আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগকে ফেরানোর মানে রাজনীতিটাকে করবে কিনা? আমি কিন্তু বিএনপির অনেক নেতার বক্তব্যে বুঝেছি যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে চায়। গুরুত্বপূর্ণ মনে করে, প্রাসঙ্গিক তারা চায়। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, তিনি বললেন যে শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছেন, এই কথাটা বললেন, যে উনি তো ভারতে যে বসে আছেন, আজকে গণতন্ত্রের জন্য তাদের আমাদের দরকার ছিল, কিন্তু তিনি তো আপনাদের, ঠিক আছে আমরা আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। আবার ওখান থেকে শেখ হাসিনা, তিনি তার 23শে জানুয়ারির যে বক্তব্যটা প্রেস কনফারেন্সে দিলেন, সেখানে তিনি বললেন যে আমরা বিএনপির সাথে একসাথে কাজ করেছি, আমরা সরকারি দল বিরোধী দল পালা করেছিলাম, আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ভূমিকা ছিল। এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা যান, উনি টেলিফোন করেছিলেন এবং শোক প্রস্তাব দিয়েছেন, জয় শোক প্রস্তাব দিলেন। তাতে বোঝা যায় যে তাদের মধ্যে একটা একটা ভালো কথাবার্তা হয়েছে, এই যে তাদের মধ্যে একটা রিয়ালাইজেশন বা বোধোদয় হয়েছে যে আসলে একে অন্যকে দরকার গণতন্ত্রে। এবং শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছিলেন, যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চান, এই শব্দটা বলেছেন, যে যাই হোক তাই হোক, গণতন্ত্রের যে ট্রেনটা চলছে তাকে ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। সে বাধাগ্রস্ত হতে পারে যদি জামাতপন্থী সরকার ক্ষমতা আসে, তাহলে তো আসলে উদার গণতন্ত্রের যে একটা ধারা, কল্যাণমূলক রাষ্ট্রের যে একটা ধারা, যেমন আওয়ামী লীগের সময় কিছু কল্যাণমূলক সামাজিক নীতি গ্রহণ করা হয়েছিল বলে আজকে তারেক রহমান কিন্তু সেই ধারায় আছে, কিন্তু এটা কিন্তু তাদের রাজনীতিতে ছিল না। তা আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ধারাটা কিন্তু বিএনপি এখন গ্রহণ করেছে। এখন আওয়ামী লীগ ছিল সেন্ট্রাল লেফট, এখন বিএনপি অনেকটা সেন্ট্রাল লেফট, কিন্তু বিএনপির মধ্যে অতি ডানপন্থী, তারপরে ধর্মপন্থী, মুসলিম লীগপন্থী, নানা পন্থীর লোকজন আছে, কিন্তু
তারা নানাভাবে এই পরিস্থিতিতে আসলে দেশের মধ্যে একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা তৈরি করা হচ্ছে, যেটা আসলে একটা দীর্ঘ মেয়াদে যদি এই পরিস্থিতিটা তৈরি হয়, জামাত ইসলাম ক্ষমতা আসে, বিএনপিকে ক্ষমতা দেয়া না হয়, তাহলে তো একটা দীর্ঘমেয়াদী সংকট, একটা অস্থিতিশীলতা তৈরি হবে এবং গণতন্ত্রটা হুমকির মুখে পড়বে। এবং আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সেখানে প্রাসঙ্গিকতা, আওয়ামী লীগ না থাকার কারণেই তো এই অবস্থা তৈরি হয়েছে। আমরা সবসময় বলি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অন্তর্ভুক্তমূলক রাজনীতি এবং পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এটা তো পরিষ্কার হয়ে যায় যে আওয়ামী লীগ যদি এখানে থাকতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটানোর সুযোগ থাকতো না। তাহলে আলী রিয়াজ বা ইউনুস গংরা যে এই কাজটা করতে পারলো, সেটা তো আওয়ামী লীগকে এখান থেকে মাঠ থেকে পরিকল্পিতভাবে সরানো হয়েছে, তার জন্য প্লেয়ার নামানো হয়েছিল। সেগুলো আমি বলবো না ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট, দ্যাট ওয়াজ প্ল্যান্ড, এবং সেটা অনেক আগের থেকে পরিকল্পনা করে করা হয়েছিল। আওয়ামী লীগের ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সংকট সমস্যা আছে, কিন্তু একটা দলকে নির্বাহী ক্ষমতা বলে, যাদের কোনো নির্বাহী ক্ষমতাও ছিল না, সেই আদেশে তাকে নিষিদ্ধ মানে স্থগিত ডক্টর করতে মঞ্জুর, পারবে না। আমরা আমরা যদি ধরেন আমি আবার নির্বাচনে ফিরে এসে আমি শেষ করতে চাই এই কারণে যে কারণ আপনার সাথে আমার আগামীকালও কথা বলতে হবে, কারণ আপনার কি মনে হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন, যেটা আমি এর একটু আগেও জিজ্ঞেস করছিলাম, যে সিনারিওটা এখনকার এই 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 সময় আমরা যখন আমরা কথা বলছি, এখনকার বিচারে আপনার কাছে সিনারিওটা কেমন মনে হচ্ছে? এখনকার বিচারে তখন মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে ফলাফলের জন্য। এখন ফলাফল, মানুষের মাইন্ড সেটের কথা যদি বলেন, যে মানুষের মেন্টাল মেকআপ হয়েছে যে বিএনপি সাধারণ সংখ্যাগরিষ্ঠের ক্ষমতা গঠন, সেটা যদি না হয় সেটা অন্য ঘটনা ঘটবে। আমার ধারণা সেটা যদি হয়, একটা হচ্ছে স্বাভাবিকভাবে হলে মানুষ স্বাভাবিক না বিএনপি সরকার। আমি কালকে যখন আমার জেলা সিরাজগঞ্জে ফোন করলাম, বন্ধু বান্ধব ফোন ধরলো, অনেককে মনে করলাম হয়তো তারা ভিন্ন রকম, কিন্তু তারা বললো যে আমার ধানের শীষে ভোট দিয়েছে। আমার এলাকা অনেক ফ্যামিলি আছে আওয়ামী ফ্যামিলি, তারা সারা জীবন নৌকা মার্কায় ভোট দিয়েছে। তো তাদের একজনকে ফোন করলাম, বলতে আমি গেলাম ভোট দিতে, কারণ আমরা কোনোভাবে রিস্ক নিতে চাই না যাতে অন্য দল আসে, আমরা টুকু ভাইকে ভোট দিলাম, এই কথাটাই বললাম। ওকে, না মার্কায় দিল। এখন আপনি যেটা বল, সেটার থেকে যদি ব্যতিক্রম কিছু হয়, তা আমি বলবো সরাসরি বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী সংঘাতে এবং একটা অসহিষ্ণু পরিবেশের একটা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে, এবং এর দায় বর্তমান সরকারের ক্ষমতায় যারা আছে তাদের নিতে হবে। কারণ এটা তাদের বিশ্বাসযোগ্য করতে হবে যে নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে না পারার কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আহ, আমি সর্বশেষ আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বোধহয় সর্বশেষ 58% দেখালো, কাস্টিং দেখালো। দুপুর 12টা পর্যন্ত ছিল মাত্র 14%। তারপরে দুটোর সময় হয়ে গেল সেটা 32%, এবং দুটোর পরে আরো 2 ঘন্টায়। তার মানে প্রতি 2 ঘন্টায় কি 2.5 কোটি 5 কোটি ভোট কাস্ট হলো? আপনি এটা এটা বিশ্বাসযোগ্য না, সেটা যদি হয় এটা অস্বাভাবিক, কারণ আমি কিছু কিছু কেন্দ্রে ভোটার ছিল, অনেক কেন্দ্রে ভোটার ছিল না, দুইটা চিত্র দেখেছি, এবং সেটা মিডিয়াতে, ক্রেডিবল মিডিয়াতেই দেখেছি, সেই জিনিসগুলো আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকগুলো বুথের ছবি দেখলাম, ভিডিও দেখলাম, মিডিয়াতে দেখলাম, সেখানে দেখতে বসে বসে সিল দিচ্ছে, এবং সেখানে সিলগুলো দিচ্ছে অফিসার নাই, লোকজন নাই, তারা জিজ্ঞেস করছে যে আপনার কোন অফিসে খেতে গেছে, তো আপনার বসে সিল দিচ্ছেন কেন? না, আমরা খুব একটা দেই নেই, এটা তারা বলতে পারছে না। তো এরকম অনেক ঘটনায় ঘটছে। সেভাবে যদি আপনার সিল মেরে ভোটার সংখ্যা বাড়ানো হয়, তাহলে তো অস্বাভাবিক। আমি তার একটা প্রমাণ দিলাম, আমি নিজে যখন না ভোটে ভোট দিলাম, দেখি যে আমার ব্যালটে কোনো ক্রমিক নাম্বার নাই। তো এটা তো খুবই স্বাভাবিক, খুবই সঙ্গত যে তারা ব্যালট ইচ্ছে মতো বাজায় নিতে পারে। এবং বেশ কয়েকজন মহিলাকে দেখলাম, সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু তাদেরকে বলতে দেখলাম, যেমন একজন পুলিশের যিনি প্রধান তিনিই বলছেন, আমি জানি না এটা কেটে তার আগে পরে কি জানি না, কিন্তু এইটুকু দেখলাম, আমি আসলাম, আমাকে বলে আপনার তো ভোট দেওয়া হয়ে গেছে, পুলিশ প্রধানকে বলছেন। আপনি তার ভিডিওটা দেখতে পারেন যদি ক্লিপ হ্যাঁ, বা আমি দেখেছি, এবং আরো অনেকে বলছে যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। একটা হ্যাঁ, ভদ্র মহিলাকে দেখলাম। তো এরকম যদি হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। তো ভোটের সংখ্যাটা, পরিমাণটা বাড়ানো তো অনেক আগে শুনেছিলাম, উনি উপদেষ্টার যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে আমার 55% ভোট হবে, তো উনি এখন 58% টেনে নিয়ে আসছেন। তো আমি বলবো যে উনি বাড়িয়ে বলেছিলেন, কিন্তু এখন আমি জানি না তাদের কিভাবে এই জিনিসগুলো তার প্রমাণ করবে। ধন্যবাদ ডক্টর মঞ্জুরে খোদা। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনি আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে বাংলাদেশের আসলে এখন স্থিতিশীলতা প্রয়োজন। এই মব কালচার থেকে, এই মবের শাসন থেকে বাংলাদেশের বেরিয়ে একটা শাসনে যাওয়া দরকার, স্থিতিশীল শাসনে যাওয়া দরকার। ফলে নির্বাচনটাকে কোনো না কোনোভাবে আমাদেরকে এখন হয়তো আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। আপনি কি শেষ কথা দিয়ে এটা দিয়ে শেষ করবেন?
না, এটার সাথে অবশ্যই একমত যে আমাদের স্থিতিশীলতার দরকার, কিন্তু স্থিতিশীলতা তো গিভেন না, কেউ দান করতে পারেন না। একটা অবজেক্টিভ সিচুয়েশন তৈরি হলেই আমরা সেই স্থিতিশীলতা পেতে পারি। এখন সেই স্থিতিশীলতার শর্তগুলো আমাদের দেশে পূরণ করছে কিনা, সেই সরকারগুলো পূরণ করছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীলতা প্রধান শর্ত সংহতি, ন্যাশনাল ইউনিটি। সেই ন্যাশনাল ইউনিটি একটা বড় পক্ষকে যদি আপনি দূরে রেখে সেটা করতে চান, সেটা খণ্ডিত হবে, সম্পূর্ণ হবে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার কথা বলবো হয়তো কালকে পরবর্তী পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ।